যেখানে 4,50,000 সুজুকি এসএফ চলছে না, সেখানে এরা কি করলো, জেএসএক্সআর এর দাম হাই করে দিল, দিয়ে কি এখন এসএফটা খাওয়াবে পাবলিকের, যে খা বেশি করে খা। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ কি গাইজ সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ইদানিং দেখছি বাইক নিয়ে খুব তোলপাড় চলছে। বাইকের প্রাইস মানে কোম্পানি পাল্লা দিয়ে 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 প্রাইস বাড়াচ্ছে, মনে হচ্ছে এমন পরিবেশ হয়ে গেছে। মানে প্রত্যেকটা বাইকেরই দেখো 2018-19-20 সালে বাইকের প্রাইস কেমন ছিল আর এখন কেমন ছিল। তো বাইকের প্রাইস বাড়ার মেন রিজনটা কি তোমরা কি জানো? আই থিঙ্ক সবাই জানো যে বাইকের প্রাইস বাড়ার মেন রিজনটা কি। তারপরেও আমি আবার নতুন করে আজকে বলবো তোমাদের বাইক বাড়ার মেন রিজনটা কি। মেন রিজনটা হচ্ছে আমাদের বাংলাদেশের সরকার, বাংলাদেশের ভ্যাট আর বাংলাদেশের ব্যবসায়িকরা। কারণ গাড়ির প্রাইস যে আরে বাড়ছে, তাতে তোমার 2017-18 সালের দিকে অকটেন পেট্রোলের দাম কেমন ছিল তাই বলো, আর বাইকের দাম কেমন ছিল? তখন বাইকের দামও কম ছিল। এইদিকে অকটেন মনে হয় সম্ভবত 95 অথবা 85 এমন অকটেনের দাম ছিল। সেই অকটেন এখন কত? মাঝে 127 করে কিনছে, 127.76 পয়সা না 130.76, সেটা কমে এখন আসছে কত? 125.76, মানে 125 টাকা 76 পয়সা। তো হিসেব করে দেখো আসলে আমাদের এই যে দেশে বাইকের দাম এত হাই, এটা কি কারণে? অবশ্যই ভ্যাটের কারণে। ভ্যাটের কারণেও যদিও হয়, দেখো ইন্ডিয়ার বাইকের প্রাইস আর আমাদের বাংলাদেশে বাইকের প্রাইস কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। বিশেষ করে ইয়ামাহা কোম্পানিগুলোর বাইকের প্রাইস তো মানে সে আল্ট্রা লেভেলেরই আছে, এদের কিছু বলার জন্য নাই। এদের হ্যাঁ, এদের বাইক ভালো, এদের এমটি ভালো, ভালো, R15, V3 বলো, V4 এখন যেগুলো চলে, আগে V2 চলছে। মানে প্রাইস এত হাই তো দরকার নাই ভাই। স্পোর্টস বাইক কোয়ালিটির ভিতর আনছে 150 সিসি বাইক, তো আর স্পোর্টস বাইক না, এটা তো মানতে হবে তোমাদেরও। তো বাইকের প্রাইস মেন রিজন হচ্ছে যে বাংলাদেশ সরকারের ভ্যাট ট্যাক্স। মানে একটা বাইক যে প্রাইসে আনবে, ঠিক আছে, সে পার্সেন্ট, ধরো একটা বাইকের দাম যদি 1 লাখ টাকা হয়, তো 200% ভ্যাট হয়, যোগ হয়। তার মানে 1 লাখ টাকা দিয়ে বাইক কিনলে 2 লাখ টাকা অ্যাড হয় ওর সাথে। সেই বাইক এসে 3 লাখ টাকায় আমাদের এখানে সেল হয়। বাইকের দাম 1 লাখ, ভ্যাট 2 লাখ, মানে খাজনাতে বাজনা বেশি, এমন পরিবেশে আমাদের বাংলাদেশে বাইকের হাল চলছে। আর এটা কে বলবে? আমি বলবো কিংবা আরেকজন কথা বলবে? তারা তো আর বাইকের দাম কমাবে না। আর পালসার ইদানিং, পালসার মানে বাজাজ কোম্পানি ইদানিং কি করছে, মানে ওদের মাথায় কি ঘুরছে কে জানে। বাজাজের কিন্তু পালসার মডেলের অহর ভালো ভালো গাড়ি আছে, মানে অহর গাড়ি। যেমন পালসার NS বলো, পালসার RS, পালসার NS 400, NS 200 অটোশুট চলছে। তো এগুলো আসলে পালসারেরই দোষ। এ দেখো রোডটা এদিক থেকে এইদিক চলে যাবে মেবি, যে মোড়টা আছে মোড়টা সেম এই কায়দায় চলে যাবে। ওই দেখো পিছনে অলরেডি তার টাঙানো হয়ে গেছে। আর সবাই জানো ঝিনাইদহের ভিতর আছে, সবাই জানো যে ঝিনাইদহ থেকে যশোর এটা 6 লেন্থ রোড হবে। এখন কবে কমপ্লিট হবে সেটা জানার বাইরে। তো বাইকের প্রাইস আমি আসলে টুকটাক অনলাইনে দেখলাম, যেখানে সুজুকি বাইক, সুজুকি যেটা SF 250 লঞ্চ করছে, ওটা হচ্ছে 4,50,000, 4,49,950 টাকা। আর যেটা হচ্ছে তোমার GSXR ছিল, রিসেন্টলি প্রাইস বাড়ছে। আমি এর আগের ভিডিওতেও কথা বলছি ভাই, 4,65,000 টাকা ছিল, সেখানে 65,000 টাকা এক্সট্রা বাড়াইছে মনে হয়, 65। যেমন 4,50,000 সেখানে R15M নাও, R1 4,50,000, R15M বলছে, R15 V4 অথবা V3 দাম তো কম, V4 পাবা। তো লিকুইড কুল ইঞ্জিন, ডুয়েল চ্যানেল ABS, আপ ডাউন সাসপেনশন, তোমার R15 পাবা
ইউএসডি সাসপেনশন, মানে আপ ডাউন সাসপেনশন। তো সব দিক থেকে গেলে আমার মনে হয় 4.5 লাখ টাকায় ভালো কন্ডিশনের, খুব ভালো, মানে একের ক। তোমরা পালসার বলছি আমার V4 পাবা। হোদাই মনে করো ওই সুজুকি জোর করে আমার এই যে এই মিড রেঞ্জে, সত্যি কথা সুজুকি বাইকের যে কোয়ালিটি, যে ফিউচার, সেই হিসেবে বাইকটার যে দামটা একেবারেই মানা যায় না ভাই। এটা যদি লিকুইড কুল ইঞ্জিন দিত, সিঙ্গেল চ্যানেল এবিএস, ঠিক লিকুইড কুল বলছি, অয়েল কুল দিত, সিঙ্গেল চ্যানেল এবিএস ভাই মানা যেত। দেখো এর সেম ইসি পালসার N160 আছে, কি তোমার হচ্ছে পালসার N160 হচ্ছে 2,80,000, এটাও 2,80,000, মানে ওই 50-60 টাকা কম আছে মনে হয়, 50 অথবা 100 টাকা। তো যে প্রাইস, সেই প্রাইসে হিসেব করে বাইক দেখেন, ওইটা ডুয়েল চ্যানেল এবিএস দিছে, অয়েল কুল ইঞ্জিন, এটাও এফআই ওটাও এফআই, কিন্তু এটা এয়ার কুল ওটা অয়েল কুল। ভাই কোনো দিকটাই আমার মনে হয় না সুজুকি যে বাইকে আসলে প্রাইস যে আকারে করছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানে ওটাই দাম বাড়াই থুয়ে দিছে, হ্যাঁ, মানে এর পুরো পাতে নেওয়া যায় না। তো চলো, অনেক কথাই বললাম, আমরা এখন যাব একটু তেল পাম্পের দিকে, তেল নিব, কারণ গাড়িতে তেল নাই, আর তেলটা নিয়ে আসি। 2,000 years later. তো যাই হোক, গাড়ির তেল নেওয়া শেষ, এখন যাব সদর হাসপাতালের একটু ভিতরে। তো চলো সদর হাসপাতালের ভিতর যাওয়া যাক। আর বাইকের দাম যে আরে বাড়ছে সেটা তো বলছি, আর ইদানিং আমার বাইকটাও একটু মডিফাই করতে হবে। একটু মডিফাই বলতে হালকা একটু স্টিকার মডিফিকেশন করব। 2,000 years later. বেশিরভাগ আমার গাড়িতে আমি তেল নিই আরিফ ফিলিংস স্টেশন, এক কথায় সদর হাসপাতালের সামনে, যেটা আমাদের শহরের ভিতরতে গেলে 2 নম্বর পাম্পটা। ভালো পাম্পটা, খারাপ না, আর ওখান থেকেই তেল বেশি নেওয়া হয়। আর গেছিলাম সদরের ভিতরে, যাই হোক ওটা হচ্ছে সেক্টরটা বাদ পুরো। আর গাড়ির নাম্বার না করলে আসলে কোনো জায়গায় যাইতে পারছি না। আর ইদানিং মনে করে সব কিছু মিলে বেশ ভালো একটা প্যারা যাচ্ছে। আর আমার পরীক্ষা হচ্ছে সামনেই, তো পড়ালেখাও তো বাদ দিয়ে দিই নাই একেবারে। তো পড়ালেখাও একটু রানিং রাখতে হবে। সব মিলে মনে করো একটু প্যারার ভিতরে ঢুকে যাবানে সামনে, এখন নাই। তো চলো আর কি যাইতে থাকি। আর গাড়ির মতন জুত করে রাখতে পারলে গাড়ি থাকে। অনেকেই বলে যে কেটিএম গাড়ি নিলে নাকি ঝনঝনে হয়ে যায়। আসলে গাড়ি যদি যত্ন সহকারে রাখা হয়, কোনো গাড়ি ভাই ঝনঝনে হয় না। গাড়ির একটা মেনটেনেন্স খরচ আছে, খরচ করতে হয় গাড়ি। যেমন আমরা, সত্যি কথা, বিশেষ করে আমরা বাইক যারা চালাই, আমাদের ঝিনাইদহ সিটির ভিতরে খুব কম লোকই আছে যেগুলো যে ভাই আমার টাইমিং চেন ঠিক আছে কিনা, অথবা দেখেন দেন আমার চেনটা ঠিক আছে নাকি, চেনের অ্যাডজাস্টমেন্ট কিংবা ঘাড়ের এরকম ঘুরিয়ে দেখতে হবে যে ঘাড়ের ইয়েটা ঠিক আছে কিনা, ব্রেক ঠিক আছে কিনা, কোনো কিছুই আমরা ওইভাবে দেখি না। সমস্যা না হলে, মেন কথা হচ্ছে বাইকের কোনো সমস্যা না হলে আমরা গ্যারেজে যাইতে চাই না। দেখা যাচ্ছে গাড়ির কোনো সমস্যা হলে গ্যারেজে যাওয়া হয়। আর ওই ইঞ্জিন অয়েল, কত মানুষ তো ইঞ্জিন অয়েল চালানোর কথা, যে দেখা যাচ্ছে এটাই 1000 চলবে, ওরা 2000 চালাই ফেলায়, তাও চেঞ্জ করার কোনো ইয়ে থাকে না। তো গাড়ি যত্ন রাখলে গাড়ি ঠিক থাকবে, এটা কোনো ইয়ে নাই, প্রশ্ন নাই। বাট কোনো গাড়ি যত্নে রাখলে গাড়ি ঠিক থাকবেই। গাড়ির যদি মেনটেনেন্স খরচ করা হয়, গাড়ি যত্নে রাখা হয়, গাড়ি ঠিক থাকবে না? যাবে কি যাবে না এই চিন্তাই তো পড়ে গেল। তো চলো আমি যাব এখন হচ্ছে এর সামনে কোটের রাস্তায়, আই থিঙ্ক যাওয়া লাগতে পারে। না, কোটের রাস্তায় না গেলেও হয়, এদিক থেকে বেরোয় চলে যাব। তো
যাই হোক, আই হোপ কি গাইজ আজকের ভিডিওটা ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের পেজে অথবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর একটা জিনিস অর্ডার দিছি, দেখি আসে কি না। আর এই জায়গা তো ফুলই অতিরিক্ত একটা প্রেশার থাকে গাড়ি ঘোড়ার, কারণ যেহেতু ওই সাইডে রোড করছে। আর এখানে তো চড়ুই পাখির ডাক শুনছো কিনা তা জানি না, প্রচুর চড়ুই পাখি থাকে এখানে ভাই। শহীদ মিনার হয়তোবা বলতে গেলে বলার ভাষাটা একটু অন্যরকম হবে। যদি কেউ মেয়ে মানুষ দেখতে আসেন ভাই, তাহলে এখানে আসতে পারেন শহীদ মিনারে। ওহর ওহর ভাই, হিসাবের বাইরে আপনার।